এই বিএনএম গঠন করার প্রধান কারণ ছিল বিএনপি কিছু নেতা ভাগিয়ে এনে তাদেরকে নির্বাচনে নিয়ে আসার। ইভেন ক্রিকেটার সাকিব আল হাসানের নামও বিএনএমের খাতায় যুক্ত ছিল যে তিনি বিএনএমের নেতা হচ্ছেন। বিজেপির আনন্দ উল্লাসের যে মিছিল, সেখানে এক ব্যক্তিকে মমতা ব্যানার্জির মতো শাড়ি পরিধান করিয়ে তাকে নিয়ে উপহাস করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে আমরা যা দেখেছি, পশ্চিমবঙ্গে আমরা ঠিক একই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। পুলিশ আসলে যতক্ষণ ঘুরে দাঁড়াতে না পেরেছে ততক্ষণ সেনাবাহিনী সাপোর্ট দিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে বারবার প্রশ্ন করা হচ্ছিল সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে নিয়মিত পত্রিকা দেখতে পারেন না, তাদের জন্য মূলত আমাদের এই প্রতিদিনকার আয়োজন। স্টুডিওতে আমরা দিনের প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করি। দর্শক, একটা দল যখন ক্ষমতায় থাকে তখন তারা তাদের বাহিনীগুলো সব কিছু মিলিয়ে একটা চেষ্টা করে বিরোধী পক্ষে, বিরোধী দলে ভাঙন ধরানোর। আওয়ামী লীগের সময়ে এরকমই একটি চেষ্টা অংশ হিসেবে গঠিত হয়েছিল বিএনএম। এর কো-চেয়ারম্যান ছিলেন কামরুল নামে এক ব্যক্তি। তার প্রতারণার গল্প উঠে এসেছে, হাজার হাজার মানুষকে সে আসলে নিঃস্ব করে দিয়েছে। স্টোরিটি করেছেন আমার সহকর্মী সাইফুল ইসলাম, আমাদের সিনিয়র রিপোর্টার। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি এই প্রতারণার গল্প। কামরুল, বিএনএম এর কামরুল হাসান, আপনি যার কথা বলছিলেন, যিনি 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে প্রভাবশালী বনে যায় এক ব্যক্তি। অনেক প্রভাবশালী রাজনীতিবিদরাও দেখা গেছে তার সঙ্গে ঘুরতে, তার আনুকূল্য পর চেষ্টা করেছেন অনেকেই। নেপথ্য ছিল ওই সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং একটি গোয়েন্দা সংস্থার প্রচারণায় বা শক্তিতে তিনি বিএনএম গঠন করেছিলেন। বিএনএম অবশ্যই অন্য কেউ গঠন করেছিলেন, ব্যারিস্টার এম সারার সহ বেশ কয়েকজন মানুষের বিএনএম গঠনের সঙ্গে আগে জড়িত ছিলেন। তাদেরকে রাতারাতি চেঞ্জ করে হঠাৎ করে কামরুল হয়ে গেলেন কো-চেয়ারম্যান। নেপথ্য ছিল পুরোপুরি সরকারি শক্তি। এই বিএনএম গঠন করার প্রধান কারণ ছিল বিএনপি কিছু নেতা ভাগিয়ে এনে তাদেরকে নির্বাচনে নিয়ে আসার। ইভেন ক্রিকেটার সাকিব আল হাসানের নামও বিএনএমের খাতায় যুক্ত ছিল যে তিনি বিএনএমের নেতা হচ্ছেন। পরবর্তীতে অবশ্যই তিনি নৌকার টিকিট নিয়ে ভোট করেছিলেন মাগুরা থেকে, আপনি নিশ্চয় জানেন। আমরা যে আজকে রিপোর্টটি করেছি, সে রিপোর্টের মূল বিষয়বস্তু ছিল কামরুলের কোন রাজনৈতিক দল করেন সেটি বিষয় নয়, তার যে সীমাহীন প্রতারণা, সেই প্রতারণা নিয়ে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি, পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তিনি কী ধরনের প্রতারণা করেছেন। তার মালিকানাধীন ভার্সেটিলো গ্রুপ খুলে তিনি 3টি দেশে, রাশিয়া, হাঙ্গেরি সহ 3টি দেশে শ্রমিক পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কতজন মানুষ এই প্রতারণার শিকার? আমাদের কাছে সুনির্দিষ্টভাবে তিনি তার নিজের একটি যে কোম্পানির কথা বললাম সেই কোম্পানির মাধ্যমে কিছু মানুষকে নিয়েছেন, আর বাকি 4টি, সব মিলে 5টি এজেন্টের মাধ্যমে তিনি 1555 জন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তাদের একজনকেও তিনি দেশের বাইরে পাঠাতে পারেননি। তারা এখন সর্বস্বহারা। তারা যেমন বেকায়দা আছে, আরও বেশি বেকায়দা রয়েছে এই যে এজেন্টগুলোর মাধ্যমে তারা যোগাযোগ করেছিলেন। বেসিক্যালি আমি কোনো কারণে আপনাকে টাকা দিয়েছি, আমি কিন্তু আরেকজন, আপনি কাকে দিয়েছেন সেটি দেখবো না, আমি যাকে টাকা দিয়েছি বিপদে পড়েছে, শেষ পর্যন্ত তাদেরকেই ধরে। সেই এজেন্টরা আমাদের কাছে তথ্য সরবরাহ করেছেন, আমাদের অনুসন্ধানের সহযোগিতা করেছেন। তারা তাদের যে কামরুলের যে প্রতারণা, তার যে ভার্সেটিলো গ্রুপের প্রাপ্তি স্বীকারপত্র টাকা পেয়েছেন কোটি কোটি টাকা, এরকম বেশ কিছু প্রায় 8 কোটি টাকার প্রমাণ আমাদের কাছে, প্রায় 8 কোটি টাকার প্রমাণ আমরা পেয়েছি। তিনি আরও প্রতারণা করেছেন, যাদেরকে বিদেশ নিতে পারেননি তাদের কাছ থেকে আরও অন্য একটি কৌশলে টাকা প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। যে মেডিকেল করতে, চেক আপ করতে লাগে 1 থেকে 1,500 টাকা, সেখানে তিনি নিয়েছেন নির্দিষ্ট কিছু এজেন্ট, মেডিকেল এজেন্ট ঠিক করে দিয়ে, অর্থাৎ মেডিকেল করানো হয় যেখানে, এরকম নির্দিষ্ট করে দিয়ে সেখান থেকে তিনি প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। যেখানে লাগে 1,000 টাকা, তিনি নিয়েছেন 10,000 টাকা। বাইরে থেকে করলে সেটা অ্যাকসেপ্টেবল ছিল না, এমন ধরনের গল্প ওই সময় শোনানো হয়েছে। এছাড়া কামরুলের প্রতারণা এখানেই সীমাবদ্ধ না, কামরুলের আরও প্রতারণা আছে। তিনি কামরুল অ্যাগ্রো খুলে 2009-10 সালের দিকে, সে সময় ভিভিড নামকের একটি কোম্পানি খুলেছিলেন ঢাকায় এসে নতুন কয়েক বন্ধু মিলে। তারা বিভিন্ন দোকানে, বিশেষ করে সুপার শপগুলোতে মাংস সাপ্লাই দিতেন, গরুর মাংস। সেখান থেকে কামরুল তাদের মাধ্যমে মাংস নিয়ে টাকা দেননি
এই কোম্পানি বিক্রির কথা বলে পরে তাদের কাছ থেকে শেয়ারের জন্য 1.5 কোটি টাকা নিয়েছেন। বহু দরবার করে তার কাছ থেকে প্রায় 50 লাখ টাকা চেক পেয়েছিল, 5 লাখ টাকা পেয়েছে, আর বাকি টাকা আজ পর্যন্ত পায়নি। এবি ব্যাংকের সে চেক ঘুণে ধরা অবস্থা তাদের কাছে। আরও প্রতারণা আছে কামরুলের ভার্সেটিল যে গ্রুপ, সেই গ্রুপে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী এখন সাবেক হয়ে গেছে, তারা অনেকেই নাই। যারা এখানে চাকরি করেছেন তাদের দু একজন আত্মীয় স্বজন কিংবা তাদের পাওনা টাকা যেটা সেটা দেওয়ার ক্ষেত্রে কামরুল অনেক গড়িমসি করেছেন, কাউকে হেনস্থা করেছেন, এই ধরনের অভিযোগ আমাদের কাছে রয়েছে। এছাড়া এই আমরা কামরুল দেখেছি সাহেব আরও এখন কোথায়? রাজধানীর একটি থানায় কামরুলের নামে চাঁদাবাজি মামলা আছে। ওকে, তিনি এখন কোথায় আছেন? কামরুল বেশিরভাগ সময় আওয়ামী লীগের পতনের পর তিনি থাকেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেখান থেকে মাঝে মধ্যে ফেসবুকে ছবি দেন। আবার তিনি নতুন প্রতারণায় নেমেছেন যে তিনি নতুন করে বিএনপিতে যোগদান করছেন, বিএনপিতে আসছেন, বিএনপির বিভিন্ন লোকের সাথে মাঝে মধ্যে তিনি ছবি শেয়ার করেন। ইতিপূর্বে একই কাজ করতেন আওয়ামী লীগের সময় নাফিস শরাফতের সাথে আলোচিত ব্যবসায়ী, পদ্মা ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, টাকা লুটপাটকারী, বাংলাদেশের মানুষের সম্পদ নষ্টকারী নাফিস শরাফতের সঙ্গে তার ছবি, সাকিব আল হাসানের সঙ্গে তার ছবি তিনি দেখাতেন, গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের সঙ্গে তার ছবি দেখে তিনি মানুষকে শাসাতেন যাদের কাছে টাকা নিয়েছেন। টাকা চাইতে গেলে বরং তাদের উপর নানান ধরনের মানে কষ্ট নেমে আসে, তাদেরকে নির্যাতন করার অভিযোগ আসলে এক রয়েছে। ধরনের লোক থাকে দেশে, তখনও ছিল, এখনো আছে। আমরা চাই ভবিষ্যতে না থাকুক, যে এই মানুষগুলো আসলে ক্ষমতার বলয়ের চারপাশে যে কোনো পরিস্থিতিতে কিভাবে যেন ভিড়ে যান, তাদের একটা আসলে সমীকরণ থাকে। আপনি সঠিক বলেছেন। একই সঙ্গে যারা এই ধরনের মানুষের খপ্পরে পড়ে টাকা দেন, তাদেরও অবশ্যই ইনভেস্ট করার সময় খতিয়ে দেখা উচিত যে আমি কার কাছে টাকা ইনভেস্ট করছি তার কাছে নিরাপদ কিনা, তিনি সঠিক লাইনে আছেন কিনা। তারপরেও যে মানুষগুলো পথে পথে ঘুরে বেড়াচ্ছেন টাকা দিয়ে, আপনি জানেন যে একজন মানুষ যে পরিবার থেকে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে, সে পরিবারটাই স্বপ্ন দেখে, পরিবারের সর্বস্ব বিক্রি করে হলেও তারা টাকা দেয়। ঘটনা সত্য। এই যে 1500 পরিবার এখন পথে বসে গেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা বাংলাদেশের কোনো মানুষ এই ধরনের প্রতারণার শিকার হোক সেটি কোনোভাবে চায় না। সেই জন্যই আমাদের আজকের এই মানুষের সরল বিশ্বাসে কী ধরনের প্রতারণা করার সুযোগ রয়েছে সেসব নিয়ে আমাদের আজকের এই রিপোর্টটি। না ইন ডেপথ স্টোরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটেছে নির্বাচনের সঙ্গে সঙ্গে। মমতা ব্যানার্জির যে সরকার, তার পতন ঘটেছে। এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর গেরুয়ারা। কিন্তু এই যে পট পরিবর্তনটি আসলে কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে না। সেখানকার সমাজে প্রচণ্ড অস্থিরতা, গেরুয়ারা অনেকটা তাদের গায়ের জোর, নতুন লব্ধ রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন বলেই আমরা খবর পাচ্ছি। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী শাহরিয়ার মাহিক। কি অবজার্ভ করছেন যে সেখানে কি আমাদের মতোই যে নির্বাচনে জেতার পর নির্বাচন পরবর্তী যে অসহিষ্ণুতা বিজয়ীদের, যেটি কিনা বা প্রতিশোধ পরায়ণতা, সেটি কি পশ্চিমবঙ্গেও কি দেখা যাচ্ছে কিনা? ধন্যবাদ। দেখুন, পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশ হোক, জাতি কিন্তু হিসেবে আমরা বাঙালি, এবং জাতি হিসেবে বাঙালির সভ্যতার গল্প কিন্তু ঠিক ততটা পরিচিত নয়। অসভ্য জাতি হিসেবে কিন্তু আমরা বাঙালি পরিচিত না, আমরা সেটি আবার ভিন্ন বিতর্ক। আমরা ইউরোপের অনেক জাতির চেয়ে আগে কিন্তু সভ্যতার নিদর্শন রেখেছি। সেটি মানে সভ্যতা বলতে বোঝাচ্ছি এই যে মানে রাজনৈতিক ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গে, জি, পুরো ভারতীয় উপমহাদেশে আসলে রাজনৈতিক শিষ্টাচারের যে অভাবটা আমরা দেখতে পাই তারই কিন্তু প্রতিফলন ঘটছে এখানে। ঠিক একই ধরনের মানে আরেকজন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তির প্রতি যে পরমত সহিষ্ণু হতে হয় বা তাদের সাথেও যে একটি সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হয়, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশেও যেমন দেখতে পাই যে বিভিন্ন নির্বাচন হোক, সেটা স্থানীয় নির্বাচন হোক অথবা জাতীয় নির্বাচন হোক, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হয়েছে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকেই কিন্তু আসলে বিশৃঙ্খলা এবং বিপর্যয় নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বেশ সংখ্যায় রয়েছে, তারাও যেমন অনেকটা নাখোশ, তেমনি গেরুয়া দল যারা রয়েছে অর্থাৎ বিজেপি, তারাও কিন্তু আসলে আনন্দ উল্লাস করতে গিয়ে ঠিকই তাদের সেই রাজনৈতিক প্রতিহিংসাই বারবার প্রদর্শন করছেন। ইভেন পশ্চিমবঙ্গে দেখা গেছে যে লেনিনের যে ভাস্কর্য ছিল সেটিও কিন্তু ভাঙচুরের শিকার হয়েছে, এবং বিজেপি সমর্থক যারা রয়েছেন তারা বলছেন যে সেখানে তারা শিবাজির ভাস্কর্য স্থাপন করতে চান। পাশাপাশি দেখা যাচ্ছে যে
তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে বা তৃণমূল কংগ্রেসের সমর্থিত যে কর্মীদের বাড়ি রয়েছে, সেই বাড়ি কার্যালয় কিন্তু সহিংসতার শিকার হচ্ছে। ইভেন বাড়িঘরের বাইরে গেরুয়া রং দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, তৃণমূলের কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। তবে এখানে একটা মজার এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে, ঠিক এখন বিজেপির সাথে তৃণমূলের যে দ্বন্দ্বের সম্পর্কটা, অর্থাৎ এই যে সহিংসতা দেখতে পাচ্ছি 2011 সালে যখন সিপিএম কে উৎখাত করে, মানে সিপিএম এর পরাজয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন কিন্তু একই ধরনের চিত্র আমরা দেখেছিলাম। অর্থাৎ তখন সিপিএম যে জায়গায় ছিল, এখন তৃণমূল কংগ্রেস সে জায়গায় রয়েছে। এবং তখন যেভাবে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনের জয়ের আনন্দ উপভোগ করেছে যে সহিংসতার মাধ্যমে, তা কিন্তু বিজেপি এখন করতে পারছে, আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি। সেখানে প্রশাসনে রদবদলের চিত্রটি কি বা কোনো খোঁজ খবর সেরকম পাচ্ছেন কিনা? সেখানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বারবারই পরিবেশ শান্ত করার চেষ্টা করছেন, অবশ্যই চেষ্টা করছেন। এমনকি বিজেপির যে সেখানে নেতারা রয়েছেন তারাও কিন্তু তাদের কর্মীদেরকে বারবার বলছেন যে আপনারা আনন্দ উল্লাস করুন, তবে অন্যের প্রতি সহিংস হওয়া যাবে না। ইভেন হাত জোর করে কর্মীদের কাছে সহিংসতা বন্ধের জন্য অনুরোধ করার ভিডিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এখানে আরেকটি দুশ্চিন্তার বিষয় হচ্ছে, যেহেতু ভারতীয় গণমাধ্যমে আমরা নানামুখিতা দেখতে পাই, তার কারণে আসলে সঠিক একদম যে পারফেক্ট নাম্বার এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 4 জন নিহত হয়েছে এই বিধানসভা নির্বাচনের পরবর্তী সহিংসতায়। এর চেয়েও বেশি মানে সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো জানা যায়নি। এবং সেখানে যে রাজ্য পুলিশ রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় পুলিশের দপ্তর থেকে তারাও কিন্তু আসলে দায়িত্ব পালন করছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই সহিংসতা রোধ করার জন্য। ওই যে যেটি বলা হচ্ছিল, বাংলাদেশে আওয়ামী লীগ পতনের পরে অনেকেই বলছিলেন যে খেলোয়াড় বদলায়, খেলা বদলায় না। তাই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও একই খেলা ঘুরে আসছে। এখানে আরেকটা জিনিস আমার অবশ্যই মেনশন করতেই হয়, সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি 2024-এর 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা পলায়ন ঘটে, তার পরবর্তীতে আমরা দেখেছি যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোর একটি সমাবেশে তারা রাজু ভাস্কর্যে শেখ হাসিনার প্রতিকৃতি বানিয়ে শাড়ি পরিয়ে সেটাকে সেই প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছে। ঠিক একইভাবে আমরা দেখতে পেয়েছি যে বিজেপির আনন্দ উল্লাসের যে মিছিল, সেখানে এক ব্যক্তিকে মমতা ব্যানার্জির মতো শাড়ি পরিধান করিয়ে তাকে নিয়ে উপহাস করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে আমরা যা দেখেছি, পশ্চিমবঙ্গে আমরা ঠিক একই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। যাই হোক, সেটি হয়তো প্রতীকী প্রতিবাদ, তাও এটি একটা সভ্য ওয়ে টু প্রোটেস্ট। কিন্তু যখন মানুষকে পেটানো হয়, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, ধ্বংসযজ্ঞ চালানো হয়, জবরদস্তি করা হয়, সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। দর্শক, 19 জুলাই 2024-এ তীব্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার মাঠে সেনাবাহিনীকে নামিয়েছিল। সেই সেনাবাহিনী কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি সব শেষ করে জুন মাসে ব্যারাকে ফিরে যাচ্ছেন। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম চিফ জনাব কামরুজ্জামান খান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বলতে গেলে জুলাই মাসে যখন কারফিউ দেওয়া হয়, আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলন যখন তুঙ্গে, তখন বেসামরিক বাহিনীকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী নামানো হয়েছিল। কিন্তু তারপরেও 2005 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এরপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক অবনতি ঘটে, বিভিন্ন স্থাপনা হামলা ভাঙচুর, একাধিক মবের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তখন সেনাবাহিনী ব্যাপক কাজ করে। এরই মধ্যে বিভিন্ন সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয় অন্তর্বর্তী সরকার। তার মধ্যে আবার 18 মাসের অন্তর্বর্তী সরকারের পরে আবার নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়, তখনও সেনাবাহিনী মাঠে ছিল। এই অবস্থা দেশের বিভিন্ন আনাচে কানাচে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা মাজারে হামলার ঘটনা ঘটছে। সব ব্যাপারেই সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রেখেছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ করে যারা বিভিন্ন এলাকা, আপনি যদি দেখেন ঢাকার ভিতরে মহৎপুর একটি মানে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, তখন ছিনতাই, ডাকাতি, মানুষের নাভির সাপ একেবারেই মানে খুবই উদ্বেগের সময় ছিল। দিনের আলোতে মানুষ চলাচল করতে পারতো না। এই অবস্থায় সেনাবাহিনী এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তাদের তৎপরতায় কিছুটা হলেও স্বস্তি আসে। এরপরে সেনাবাহিনী পুলিশকে সাথে নিয়ে জেনেভা ক্যাম্প সহ বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন জায়গাতেই সেনাবাহিনী যেখানে দেখেছে বল প্রয়োগ করা প্রয়োজন সেখানে বল প্রয়োগ করেছে। যেখানে মানুষকে বুঝিয়ে ঘরে ফেরানো দরকার, বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ হয়েছে বিভিন্ন দাবির প্রেক্ষিতে, সেখানেও সেনাবাহিনী ভালো ভূমিকা রেখেছে। এই অবস্থায়
সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে। এখন তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকার পরে সেনাবাহিনীর প্রায় অধিকাংশ সদস্য ব্যারাকে ফিরে গিয়েছিল, একটা বড় অংশ নির্বাচনে ডিউটি করেছিল। এই অবস্থায় এখন 17,000-এর মতো সদস্য মাঠে রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময় সরকারকে বলা হয়েছিল যে তারা তো আসলে একটা রুটিন ওয়ার্ক করে, কাজ করে, দীর্ঘ সময় মাঠে থাকার কারণে তারা একটু ক্লান্ত, তাদের বিশ্রাম প্রয়োজন আছে। এই অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয়ে পুলিশের ভূমিকা কি, পুলিশ কতটা ঘুরে দাঁড়াতে পেরেছে, সব মিলে আলোচনার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 6 জুন থেকে সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে ফিরে যাবে। যেমন ভাই একটা ভিন্ন প্রসঙ্গে আসি যে আপনার পর্যবেক্ষণ কি বা বিশ্লেষকরা কি বলছেন। যেমন ঐতিহাসিকভাবেই যখন সমাজে অস্থিরতা সন্ত্রাস বেড়ে যায়, যে সেনাবাহিনী মাঠে নেমেছে মানে মাস্তান সন্ত্রাসী তারা কিন্তু মোটামুটি আমরা বাংলায় যাকে বলি সাইজ হয়ে যায়, গা ঢাকা দেয়। এইবার মাঠে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী ছিল, বিশেষ করে যে অন্তর্বর্তী সরকারের সময়ে এই যে পরিস্থিতি শান্ত করা বা অপরাধ দমনে তাদের কাছে যে ঐতিহাসিক জনপ্রত্যাশা সেটি আসলে কতটা পূরণ হয়েছে? না, আপনি এভাবে বললে পরিস্থিতিটা কি ছিল দেখেন, যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন সারা দেশে পুলিশ বাহিনী, পুলিশের অনেক সদস্য 5ই আগস্টের আন্দোলনে নিহত হয়েছে, পুলিশের একাধিক স্থাপনা হামলা হয়েছে, থানা হামলা হয়েছে, পুলিশের যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশ বাহিনী মনোবল ভেঙে যায়। এর মধ্যে পুলিশের নেতৃত্ব নিয়েও সংকট তৈরি হলে একটা সেবে আনতে সময় লেগেছে। সেই অবস্থায় আসলে সেনাবাহিনী তো আমাদের গ্রাউন্ড লেভেলে ওইভাবে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে না। তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে একটা ব্যাপক ম্যাসিভ আকারে গ্রাম থেকে শহর পর্যন্ত একটা মুভমেন্ট, সেই ক্ষেত্রে সেনাবাহিনী কিছুটা যে সংখ্যা মাঠে ছিল তারা এটা ওভারকাম করতে পারেনি। এর মধ্যে পুলিশ আসলে যতক্ষণ ঘুরে দাঁড়াতে না পেরেছে ততক্ষণ সেনাবাহিনী সাপোর্ট দিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে বারবার প্রশ্ন করা হচ্ছিল সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে। তারা কিন্তু বলে আসছিল যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ যতক্ষণ ক্যাপাবল না হতে পারবে, পুলিশের প্রতি জনগণের আস্থা না বাড়বে, পুলিশের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা না বাড়বে, তখন সেই পর্যন্ত সেনাবাহিনী থাকবে। এই অবস্থায় যেভাবে মানে গ্রামে গঞ্জে অলিগলিতে সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলাকে অবনতি ঘটে, আইনের প্রতি মানুষ সন্ত্রাসী, বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের আবির্ভাব আবার ঘটে। এই পুলিশের যে নিষ্ক্রিয়তা বলবি কিংবা পুলিশের যে একটু ব্যাকফুটে চলে যাওয়ার সুযোগে বিভিন্ন ধরনের ক্রাইম দেশে বেড়ে যায়, মাদক বেড়ে যায়, নতুন নতুন সন্ত্রাসীরা নতুনভাবে আবির্ভাব হয়। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনী পরিস্থিতি ট্যাকেল করার চেষ্টা করেছে, কিন্তু সব ক্ষেত্রে যে তারা পেরেছে তা না। আপনি যেটা বলছিলেন যে জনপ্রত্যাশাটা আর অনেক বেশি ছিল, মানে মানুষ মনে করছিল সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আইন শৃঙ্খলা মানুষ স্বস্তিতে ঘুমাতে পারবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি উন্নতি হবে। কিন্তু সেনাবাহিনী চেষ্টা করেছে আন্তরিকতার সাথে, সেক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হয়েছে। এই কারণে যে পুলিশের আরও সাপোর্ট লাগে, অন্যান্য সাপোর্ট লাগে, সেক্ষেত্রে পুলিশের থেকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট ওইভাবে পায়নি। তবে ধীরে ধীরে কিন্তু আসলে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সেনাবাহিনীর সেখানে ভূমিকা সন্তোষজনকভাবে মানুষ মনে করে, বিশেষ করে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা শেষ করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে সেনাবাহিনী যেমন একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত সেনাবাহিনী যেভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, এবারে নির্বাচনটা কিন্তু অনেক স্বস্তিদায়ক নির্বাচন হয়েছে, প্রাণহানি ঘটনা ঘটেনি, কোনো মানুষ মারা যায়নি। তো সেই অবস্থায় সেনাবাহিনীতে মানুষ আসলে আইন শ্রদ্ধা করেছে এবং আস্থা রেখে কিন্তু কোনো রকম সংঘাতই করেনি। একটা সংঘাতবিহীন নির্বাচন হয়েছে, সেটা পুলিশ এবং সেনাবাহিনীর জন্য স্বস্তির খবর, দেশের মানুষের জন্য স্বস্তির খবর।